আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিগ ব্রেকিং নিউজ, 6টি পারমাণবিক বোমা আছে ইরানের হাতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, পদত্যাগের ঘোষণা দিলেন জেলেনস্কি। সীমান্তে চক্রবুর্জ তৈরি করেছে পাক সেনাবাহিনী, পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু। ইউক্রেনে এক রাতেই 267 ড্রোন হামলা, 3 বছরের রেকর্ড। এক সপ্তাহে 1000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে পুতিনের রাশিয়া। ট্রাম্প ঝড়ে টালমাটাল হিন্দুত্ববাদী মোদির গদি। ফের ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিল মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান 6টি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গেছে, এমন দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। 2019 সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম পরমাণু তৈরি অস্ত্র তৈরির জন্য প্রয়োজন হয়, আর ইরানের সংগ্রহ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতার হার ইতোমধ্যে 60% ছাড়িয়েছে বলে জানিয়েছে IAEA প্রধান রাফায়েল গ্রসি। সংস্থাটির মতে ইরানের হাতে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা থেকে 6টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ফলে এখনই তেহরানের সঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে মধ্যপ্রাচ্যের কিছু বিশ্লেষক মনে করছেন তেহরানের হাতে পরমাণু বোমা আছে এমন ধোঁয়া তুলে ইরানে হামলা করার একটি প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা চলছে। যাই হোক, এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, মার্কিন প্রশাসনের নজর এড়িয়ে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। দেশটির উত্তরাঞ্চলের সেমনান এবং পূর্ব আজারবাইজান প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যদি ইরান সফলভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়বে। এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় মাথা ব্যথার কারণ হচ্ছে রাশিয়া। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফর করেন। সেখানে দুই দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ প্রযুক্তি খাতে সহযোগিতার বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ায় এই সহযোগিতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব। অন্যদিকে ইসরায়েল ও ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে মরিয়া। 2023 সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতে বড় কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান। ইরানের পরমাণু সক্ষমতা অর্জনের এই খবর পশ্চিমা বিশ্ব জুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। শান্তির বিনিময়ে পদত্যাগ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের। রোববার সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের শান্তির বিনিময়ে তিনি পদত্যাগ করতে রাজি কিনা। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আমি ইউক্রেনের শান্তির জন্য তা করতে রাজি। জেলেনস্কি আরো বলেন, যদি আমার পদত্যাগের বিনিময়ে ইউক্রেন ন্যাটো সদস্য পদ পায়, তাহলে পদত্যাগে আমার কোনো আপত্তি নেই। জেলেনস্কি বলেন, আমি প্রকৃতি যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারীর চেয়ে বেশি হিসেবে দেখতে চাই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীর ভূমিকাই কেবল যথেষ্ট নয়। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প এবং রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মধ্যে যে কোনো বৈঠকের আগে ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে ওয়াশিংটনের প্রবেশাধিকারে অনুমোদন করার একটি চুক্তির বিষয়ে আলোচনা করার জন্য তার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত। 2019 সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। গত বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে, তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে। যথাসময়ে নির্বাচন না করার জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাকে স্বৈরশাসক বলে
মন্তব্য করেছেন। তবে ট্রাম্পের এই মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। ট্রাম্পের সেই মন্তব্যের পর এই প্রথম মুখ খুললেন জেলেনস্কি। ট্রাম্প আরও দাবি করেছিলেন ইউক্রেনে জেলেনস্কির সমর্থন রয়েছে মাত্র 4%। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলছে দেশটিতে তার সমর্থন রয়েছে 63%। বিবিসিও বলছে দেশটিতে ইউক্রেনের সমর্থন ট্রাম্পের দাবির চেয়ে বহুগুণ বেশি। চক্রবুজ্জ তৈরি করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত। পাকিস্তানের বড় চাল ফের একবার ভারতের জন্য কড়া বার্তা নিয়ে এলো। ভারতীয় সীমান্তের কাছে এমন একটি চক্রবুজ্জ তৈরি করেছে পাক সেনাবাহিনী, যা বিএসএফ দেখে হতবাক হয়ে গেছে। কি এমন করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, যা চিরকালই দেশের চিরশত্রু হিসেবে পরিচিত? দাবি করা হচ্ছে যে পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কিছু শৌচাগার তৈরি করেছে, তবে এই টয়লেটগুলি দেখতে বাংকারের মতো। বিএসএফ নিশ্চিত নয় যে এটি আদৌ কোনো টয়লেট কিনা। সেই কারণে বিএসএফ স্পষ্টভাবে এটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। যদি পাকিস্তান এটি না করে তাহলে ভারতও একই জায়গায় তাদের বাংকার তৈরি করবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিএসএফ এর আপত্তির পর পাকিস্তান কাজটি বন্ধ করে দিয়েছে। রাজস্থানের বাড়মেরে নতুন সীমান্ত বিরোধের কারণ এই বাংকারের মতো শৌচাগার। বলা হয়েছে যে বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী এই বিষয়ে পাকিস্তানের কাছে তীব্র আপত্তি জানিয়েছে। ভারত স্পষ্টভাবে পাকিস্তানকে বলেছে যে বাংকারের মতো দেখতে যে জিনিসগুলি দেখাচ্ছে তা অবিলম্বে ভেঙে ফেলতে হবে। যদি পাকিস্তান এটি না করে তাহলে বিএসএফও বিতর্কিত বাংকারের সামনে তাদের বাংকার তৈরি করবে। বিষয়টি হলো ভারত পাক সীমান্তের 150 গজের মধ্যের এলাকাকে নো ম্যানস ল্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। এখানে কোনো ধরনের নির্মাণের অনুমতি নেই, সেটা ভারত হোক বা পাকিস্তান। অন্তত 1 বছরের মধ্যে ভারত পাকিস্তান সীমান্তে এটি প্রথম এই ধরনের ঘটনা। এই বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন যে পাকিস্তান রাতে বাংকারটি তৈরি করেছিল। বলা হচ্ছে যে এটি গত রবিবার রাতে তৈরি করা হয়েছিল। সোমবার বিএসএফ জওয়ানরা এটি দেখতে পান। এটি সীমান্ত থেকে 100 গজ দূরে নির্মিত হয়েছিল। এটি বাড়মেরের গাদরা নামক স্থানে অবস্থিত। তবে পাকিস্তান অস্বীকার করেছে যে নির্মাণটি 150 গজের মধ্যে ছিল। আরও দাবি করা হয়েছে যে পাক সৈন্যদের জন্য একটি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছিল। পাকিস্তান দাবি করে যে এটি কোনো বাংকার বা পর্যবেক্ষণ পোস্ট নয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন গাজায় তারা ফের যুদ্ধ শুরু করতে পারেন। এজন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। রোববার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু আরও জানান, হামাসকে সম্পূর্ণ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন সেটি অর্জন করবেই, হোক সেটি আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে। তিনি বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি, কিন্তু কোনো সন্দেহ থাকবে না আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর হামাস এখন পর্যন্ত 25 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে প্রতিবারই মুক্তির সময় সংগঠনটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে, যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের প্রচারণাকে চ্যালেঞ্জ করেছে। নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল আবারও হামাসের উপর সামরিক অভিযান চালালে পুরো মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। বন্দি বিনিময় প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এক রাতে ইউক্রেনে 2.5 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। 3 বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। আজ রোববার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর 3 বছর পূর্ণ হওয়ার ঠিক আগে এই হামলা হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, সমন্বিত এক হামলায় রেকর্ড সংখ্যক 267টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। ব্যাপক ড্রোন হামলার বেশ কয়েকটি অঞ্চলে ধ্বংসযজ্ঞ দেখা গেছে, ভবনে আগুন লেগেছে। বিবিসি বলছে, কতজন নিহত হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে জরুরি পরিষেবা সংস্থাগুলোর প্রাথমিক পরিসংখ্যান
পরিসংখ্যানে কমপক্ষে 3 জন হতাহতের কথা বলা হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে শনিবার রাতে রাশিয়ায় ছোড়া 20টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার ভয়াবহ এই হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, প্রতিদিন আমাদের জনগণ আকাশপথে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। পূর্ণ পরিসরে যুদ্ধের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 267টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করেছে। ইরানি ড্রোন ইউক্রেনের শহর ও গ্রামে আঘাত হানা শুরু করার পর থেকে এটি সবচেয়ে বড় হামলা। বার্তা সংস্থা রয়টার্স বলছে 267টি ড্রোনের মধ্যে 138টি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এর বাইরে 119টি রাডারের বাইরে চলে যায়। এছাড়া রাশিয়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই কারণে ইউক্রেনের 5টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে রাশিয়া গত এক সপ্তাহে 1000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প ঝড়ে টালমাটাল হিন্দুত্ববাদী মোদির গদি, ঘর ভরা দর্শক। আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশন চলছে। ট্রাম্প উঠে দাঁড়ালেন, গলার স্বর শক্তিশালী, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস। কিছুক্ষণের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি যা বললেন তা শুধু আমেরিকার নীতি নয়, ভারতের রাজনীতির জন্য বড়সড় ঝড় তুলতে পারে। আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা গিয়েছে ভোটারদের বুথমুখী করতে, কিন্তু আমাদের ভোটারদের কি হবে? এ যেন শুধু একটা অভিযোগ নয়, বরং আমেরিকার পররাষ্ট্র নীতিতে সরাসরি এক বিস্ফোরণ। ভারতের ট্রাম্পের দাবি, জো বাইডেন প্রশাসন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের নির্বাচনে 2 কোটি 10 লাখ অনুদান দিয়েছে। তার ভাষায় এটা ঘুষের প্রকল্প। শুধু ভারত নয়, বাংলাদেশও বাদ যায়নি এই অভিযোগ থেকে। ট্রাম্পের দাবি, বাংলাদেশেও একটি সংস্থাকে 2 কোটি 90 লাখ ডলার দেওয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কেন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? কেন আমেরিকার ট্যাক্স পেয়ারের টাকা অন্য দেশের ভোট বাড়ানোর জন্য ব্যয় হবে? এখানে ঘটনা প্রবাহ নাটকীয়ভাবে বদলায়। যখন ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিওইজি ঘোষণা করে ভারত সহ একাধিক দেশে ইউএসএইড এর অনুদান বাতিল করা হয়েছে, এই ঘোষণার পর থেকে সদ্য সাবেক বাইডেন প্রশাসনের উপর ট্রাম্পের আক্রমণ আরও তীব্র হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, কারো জয় নিশ্চিত করার জন্য অর্থ প্রদান করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি। ভারত ও চীনের পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিল মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, নরেন্দ্র মোদীকে তিনি বলেছেন, ভারত যে হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সেই হারে কর আরোপ করবে। তিনি আরো বলেন, এতদিন তা পাল্টা শুল্ক আরোপ করা হয়নি, কিন্তু এবার সেজন্য তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের সময় বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য পরামর্শক সংস্থা জিটিআরআই এর মতে, পুরো দস্তর চুক্তি না করে 2 দেশের শুল্ক ব্যবস্থা ঢেলে সাজানো উচিত। সেক্ষেত্রে ভারত কিছু পণ্য চিহ্নিত করে শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনুক। একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও উচিত হবে একই পরিমাণ পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করা। এতে বাণিজ্য চুক্তির তুলনায় কম ছাড় দিতে হবে। অন্যদিকে ভারতে শুল্ক কমানো উচিত বলে মন্তব্য করেছেন নীতি আয়ের প্রধান নির্বাহী বিডিআর সুব্রমানিয়ামও। তবে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের দাবি, 2 দেশের ঘোষিত বাণিজ্য চুক্তি হবে সেরা চুক্তি বা মাদার অফ অল ডিলস। জিটিআরআইয়ের বক্তব্য, ভারতের উচিত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় 90% শিল্প পণ্যে শুল্ক কমানো। সেই আলোচনা শেষ করা দরকার এপ্রিলের আগেই। তাদের যুক্তি, এভাবে শুল্ক কমানো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের বিরোধী। তা ঠিক, কিন্তু এতে চুক্তির তুলনায় কম ক্ষতি হবে, কারণ চুক্তি করলে ভারতকে অনেক ছাড় দিতে হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, 6টি পারমাণবিক বোমা আছে ইরানের হাতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, পদত্যাগের ঘোষণা দিলেন জেলেনস্কি। সীমান্তে চক্রবুজ্জ তৈরি করেছে পাক সেনাবাহিনী, পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু। ইউক্রেনে এক রাতেই 267 ড্রোন হামলা, 3 বছরের রেকর্ড। এক সপ্তাহে 1000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে পুতিনের রাশিয়া।
ট্রাম্প ঝড়ে টালমাটাল হিন্দুত্ববাদী মোদির গদি। ফের ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিল মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।